সাহেব। জনাব, আমি 1 সপ্তাহের জন্য প্রাসাদের বাইরে বাণিজ্য করতে যাব, তাই 7 দিনের জন্য এই উজানগরের মসনদ আপনার কাছে আমি রেখে গেলাম। আমি বাণিজ্য হতে ফিরে না আসা পর্যন্ত আপনি ঠিক মতো এই রাজ্য পরিচালনা করবেন, যাতে আপনার কোনো প্রকার ত্রুটি না হয়। আমি বাণিজ্য থেকে ফিরে এসে ওই শয়তান মীর কাসেমের উপযুক্ত বিচার করব। আপনি কখন রওনা হবেন জাহাপনা? আমি আগামী কল্লয় রওনা হব বাণিজ্যের উদ্দেশ্যে। তাই আপনি আর বিলম্ব না করে মাঝি মোল্লাদের প্রস্তুত হতে বলুন। আমি তাই করছি জাহাপনা। তাহলে আপনার সঙ্গে কাকে নিয়ে যাবেন জাহাপনা? আমার সঙ্গে আপনি 2 জন সৈন্য প্রস্তুত করে দেবেন। আমি তাই করব জাহাপনা, আমি তাই করব। চলুন চলুন জাহাপনা, আপনাকে প্রস্তুত করে দেয় গিয়ে। চলুন জাহাপনা। হ্যাঁ, তাই চলুন উজির সাহেব, আমাকে প্রস্তুত করে দিন। এই ভাই দোলা, ও ভাই, যা। ও ভাই, হ্যাঁ ঘাটে সকাল থেকে এসে বসে আছি, হ্যাঁ, একটা যাত্রী নাই। জাতি আর আমি হলাম কালা, শালা বড় হলো ধলা, কিন্তু তার গরমে আমার হয়ে জ্বালা ফালাবা। দোস্ত আরে শোন, কও। এর আজকে তো ওই নাজির বাদশা তো বাণিজ্যে যাবে, তাই নাকি দোস্ত? কিন্তু এখনো আসছে না কেন? আইবো আইবো, রাজা বাদশা তো, এলা দিয়ে একটু দেরি হতেই পারে দোস্ত। ঠিক আছে অনুপা। ও দোস্ত, হন তুই যা আমারে শালা কইলি। আরে থাম থাম, তোর আমি দুলা ভাই, তোর তো আমি শালা না রে। দুলাভাই তো তুই আমার বাপের ভাইরা না। ও বুঝছি বুঝছি, তুই কথা ইংলিশে কইছিস নাকি রে দোস্ত? আরে হয়েছে, যেই নাও সেই কদু, তোর বাপের ভাইরা মানে তোরও ভাইরা, তাই না দোস্ত? হ্যাঁ, তুই আবার আগে মায়ের খালা তো ভাই। দোস্ত বসলাম। আচ্ছা, মাঝি মোল্লাগণ, কে? তোমরা সকলেই প্রস্তুত? একদম আমরা প্রস্তুত। প্রস্তুত প্রস্তুত। এবার এবার না উড়েন, উড়েন উড়েন, আগে আসেন আগে আসেন আগে আসেন। না উড়েন। ঠিক আছে। হে বড় লায়া গো, হে বড় নায়া, সে বড় নায়া গো, সে বড় নায়া, ও রায় নাও বহাইতে জানে, সে বড় নায়া। আমি মাঝি রইলাম বসে, পারগাটাতে নাই রে এসে। দোস্ত, এই তো আয় বসছি ঘাটো। ওই সব আর অল্প টুক বাকি আছে তো। হ্যাঁ কও। আচ্ছা ঠিক আছে।
আর কত কাল ভাসব আমি দুঃখের শাড়ি গাইয়া আমার জহনম গেল গাটে গাটে আমার জহনম গেল গাটে গাটে বাঙ্গা তরি বাইয়া রে মন বাঙ্গা তরি বাইয়া আর কত কালে ভাসিব আমি দুঃখের শাড়ি গাইয়া সকাল বেলায় ধরলাম পারি পারে রাশাই বইয়া থাকি সকাল বেলায় ধরলাম পারি পারে রাশাই বইয়া থাকি আমার দিন যে গেল সন্ধ্যা হলো আমার দিন যে গেল সন্ধ্যা হলো তবু না পারে কুল কিনারা নাই ও নদীর কুল কিনারা নাই আর কত কাল বাজিব আমি দুঃখের শাড়ি গাইয়া এই ভাই কালো হ্যাঁ গাড়ায় পৌঁছেছি হ্যাঁ ভাই তাহলে নৌকা আমি শক্ত করে বান্ধি আচ্ছা ঠিক আছে তুই মহারাজকে নাম দেবো আচ্ছা আপনারা নামুন মাঝিগণ আমরা এখন ওই যে একটি কাছারি ঘর দেখা যাচ্ছে আমরা সেই ঘরে গিয়ে বিশ্রাম করি তোমরা নৌকা নোঙ্গর করে এখানেই বিশ্রাম করো আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলে এসো সৈনিক আরে ভাই দোলো হ্যাঁ ভাই চল যাই গে চলো না গানে টান ওই যে ওই ঘাটে নাওটা থামাইয়া আমরা আরাম করি গা নয়া বাড়ি কইলা রে বাইদা নালাই সাদের কহলা আরে সেই কহলা বেচিয়া দিব আরে সেই হত্যা নির্মম হত্যা নাজির বাদশাকে হত্যা বেগম হুসনা বানুকে হত্যা নাজির বাদশার চূড়ান্ত অপমানের প্রতিশোধ নাজির বাদশার উপরে চরম প্রতিশোধ নিয়ে বসবো আমি বসবো এই উজানগড়ের মসনদে নাজির বাদশাহ তুমি আমাকে যে অপমান করেছো আর আমাকে চাবুকের পর চাবুক মেরে আমার দেহটাকে কথা বিক্ষত করে দিয়েছো আমাকে করেছো কারাগারে বন্দী
সেই কারাগার থেকে আমি ভেঙে বের হয়ে এসেছি, তা শুধু একমাত্র তোমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য। বন্ধু, ওই শয়তান বাদশার প্রতিশোধ তুমি কেমন করে কিভাবে নিবে বন্ধু? কেন বন্ধু? গোলাম হোসেন আর উজির সাহেবকে যদি আমরা বশ করতে পারি বন্ধু, তাহলে আমাদের পথের কাঁটা একেবারে পরিষ্কার। শুধু ওদেরকে হত্যা করলে চলবে না, ওই বেগম সাহেবাকে যে হত্যা করতে হবে। কিন্তু বেগম সাহেবা যে গর্ভবতী দোজ, ওকে যদি আমরা হত্যা করি তাহলে ওই খোদা তাআলার গজব থেকে আমাদেরকে যে কেউ রক্ষা করতে পারবে না বন্ধু। প্রয়োজন হলে ওই গর্ভ অবস্থায় বেগমকে ওই কারাগারে নিক্ষেপ করব, তারপর কারাগারে সন্তান প্রসবের সাথে সাথে বেগম সাহেবাকে সেই দুনিয়া থেকে বিদায় করে দেব। তারপর বলো বন্ধু, ওই তারপর গোলাম হোসেন আর ওই উজিরকে দুজনকে একসাথে হত্যা করবে। তারপর বন্ধু, বলো বন্ধু, ওই সন্তানটিকে গভীর অরণ্যে নিয়ে জ্যান্ত মাটি চাপা দেবে। বন্ধু, তোমার সব কথাই আমি শুনেছি বন্ধু। বলো বন্ধু, ওদেরকে হত্যা করলে এই একরাম গুন্ডার কি লাভ হবে বন্ধু? লাভ বন্ধু তুমি বুঝলে না, বুঝিয়ে বললেই এই একরাম সব বুঝবে বন্ধু। তুমি আমার কাছে সব কিছু খুলে বলো বন্ধু। ওই শয়তানকে, ওই রাজা ও বেগম ও সজল জামিলকে উজিরকে হত্যা করতে পারলে এই একরাম গুন্ডার কি লাভ হবে বন্ধু? শোনো বন্ধু, তোমার চেষ্টায় যদি আমি সফল হতে পারি, আমি বসবো এই উপনগরের মসনদ, আর তুমি হবে আমার প্রধান উজির আজম। আরে শোনো বন্ধু, যদি আমাদের চেষ্টায় আমরা সফল হতে পারি তাহলে তোমাকে আমি একটা পর্ব লিখে দেব। আসবে সমান করবে রে বন্ধ, ওরে আসবে সমান করবে রে বন্ধ, বুঝবি রে সেই দিন, ওরে বুঝবি রে সেই দিন, লাফালাফি আর করিস না, বুঝবি রে সেই দিন, লাফালাফি আর করিস না, বুঝবি রে সেই দিন। আসবে সমান করবে বন্ধন, আসবে সমান করবে বন্ধন, বুঝবি রে সেই দিন, বুঝবি রে সেই দিন, লাফালাফি আর করিস না, বাঁচবি না বেশি দিন, লাফালাফি আর করিস না, বাঁচবি কিছুদিন।
দূর হয়ে যা এখান থেকে, দূর হয়ে যা। যেজন তোদের অন্নদাতা, করিস না তার সর্বনাশা। বেরিয়ে যা এখান থেকে পাগল, এখান থেকে বেরিয়ে যা। যেজন তোদের অন্নদাতা, করিস না তার সর্বনাশা। শেষে সবার সব হারাবি, শেষে তোরা সব হারাবি। রাত্র হবে দিন, রাত্র হবে দিন। বন্ধু পাগলের কথায় কর্ণপাত করলে চলবে না। দিন লাফালাফি আর করিস না, মাত্র কয়টা দিন লাফালাফি আর করিস না। তোরা বাঁচবি কয়টা দিন। পাগল এখানে থেকে বেরিয়ে যা বলছি পাগল, তা না হলে তোকে এই দুনিয়ার বুক থেকে একেবারে সরিয়ে দেওয়া হবে। লাফালাফি আর করিস না, মাত্র কয়দিন দিন বাঁচবি, মাত্র কয়টা দিন বাঁচবি, মাত্র কয়টা দিন। লাফালাফি আর করিস না, বাঁচবি মাত্র কয়টা দিন। বন্ধু বলো বন্ধু, পাগলের কথায় কর্ণপাত করো না বন্ধু। কথাই বলে পাগল কি না কয় বন্ধু, আর ছাগলে কি না খায়। আমি শোনো বন্ধু, বলো বন্ধু, পাগল যাই বলুক না কেন, আমাদের সংকল্পে আমাদেরকে এগিয়ে যেতেই হবে। নাদির বাদশা, তুমি বাণিজ্য থেকে ফিরে এসে দেখতে পারবে তোমার জীবনের সিনিমিনি খেলায় তোমার পিয়ারির বেগম নেই, তোমার সমস্ত বংশধর সহ আমি ধ্বংসের আগুন জ্বালিয়ে দেব। চলো সেনাপতি সাহেব, আর আমাদের কাজ হলো জাহাপনা বেগম ও তার দুটো সন্তান জামিলার সজলকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে পারলেই আপনার পথ হবে পরিষ্কার। চলুন এবার আমরা আমাদের কাজে নেমে যাই। তাই চলো বন্ধু, তাই চলো, তাই চলো। ওজির সাহেব, জনাব, আজকের এই দিনে আমার পরলোকগত পিতা মোহাম্মদ আজমুর শাহর নির্দেশে আমি এই উজানিগড়ের মসনদে আরোহণ করেছিলাম। তাই আমার এই মসনদ রক্ষার্থে আপনি সর্বদাই আমার পাশে থাকবেন উজির সাহেব। যাতে যাতে ওই শয়তানেরা আমার কোনো ক্ষতি করতে না পারে। জাহাপনা, আপনার এই মসনদ রক্ষাতে, আপনার এই মসনদ রক্ষাতে যদি আমার জীবন দিতে হয় আমি আমার জীবন দিয়ে দিব, যদি আমার প্রাণ দিতে হয় তবু আমার প্রাণ দিয়ে দিব, তবু আপনার মসনদ আমি কিছুতেই ক্ষতি হতে দিব না জনাব, কিছুতেই ক্ষতি হতে দেব না। সাব্বাস সাব্বাস উজির সাহেব, আপনার কথাগুলো শুনে আমি খুব খুশি হলাম উজির সাহেব। আজকের এই দিনে আপনি আমার হাতে হাত রেখে ওয়াদা করুন, কোনদিন আমি যদি এই রাজ্য থেকে হারিয়ে যাই
তাহলে আপনি আমার এই মসনদ রক্ষা করবেন। হ্যাঁ, আমি আপনাকে কথা দিছি জাহাপনা, আপনার মসনদ রক্ষাতে আমি আমার প্রাণ দেব, তবু আপনার মসনদ আমি কিছুতেই ক্ষতি হতে দেব না জাহাপনা, কিছুতেই ক্ষতি হতে দেব না। সালাম জাহাবানা, সালাম। এই সংবাদ যাত্রী আপনার এই দরবার আলোকিত করে আপনার দুটি সন্তান জন্মগ্রহণ করেছে জাহাবানা। আলহামদুলিল্লাহ, এ তো বেশ খুশির সংবাদ যাত্রী। এই নাও আমার এই মহা খুশিতে আমি তোমাকে খুশি করে দিলাম। শুক্রিয়া জাহাবানা, এবার আমি আসছি তাহলে। উজির সাহেব, জাহাপনা, আমার পুত্রদ্বয়ের নাম রাখার জন্য আপনি একজন ভালো রাজ জ্যোতিষী ডেকে আনুন, আর আমার রাজ্যের সমস্ত গরিব দুঃখীদের মাঝে আপনি খাদ্য এবং বস্ত্র বিতরণের ব্যবস্থা করুন। আমি তাই করব জাহাপনা, আমি তাই করব। ঠিক আছে, তাই চলুন উজির সাহেব, আমরা এখন বিশ্রাম করি গিয়ে। তাই চলুন জাহাপনা, তাই চলুন। উজির সাহেবকে পাঠানো হয়েছে রাজ জ্যোতিষীকে ডেকে আনার জন্য, কিন্তু সে এখন পর্যন্ত কেন আসছে না, এর কারণ তো আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। এই তো জাহাপনা, আমি বামুন নিয়ে এসে পড়েছি। উজির সাহেব, বাড়ির বাচ্চা আপনি এসেছেন? কালা বললে চিড়ে খা, মাগুর মাছে খের ভা, এই দ্বারা অমাবস্যা এই রাজবাড়ির মধ্যেই না। আমাকে কেন স্মরণ করেছেন জাহাবানা? রাজ জ্যোতিষী, গতকাল আমার দুটি সন্তান জন্মগ্রহণ করেছে, আপনি ভালো করে গণনা করে আমার পুত্রদ্বয়ের নাম রেখে দিন এবং তাদের ভাগ্য আপনি ভালোভাবে গণনা করুন। দেখুন দেখুন তাদের ভাগ্যে কি লেখা আছে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে, আমি এক্ষুনি গণনা করে দেখছি তাদের ভাগ্যে কি লেখা আছে এবং তাদের কি নাম রাখা দরকার। ইষ্টং বিষ্টং শাস্ত্রে ডাকিয়া বলে কৃপা মনি কৃপা হ, প্রচুর বল তুলা ডাকে। ও মহারাজ, পেয়েছি পেয়েছি। কি পেয়েছেন রাজ জ্যোতিষী? আপনি কি পেয়েছেন? পেয়েছি আপনার প্রথম ছেলের নাম হবে শাহজাদা জামিল। শাহজাদা জামিল, বেশ হ্যাঁ। ভালো নাম তো। মারহাবা মারহাবা। আপনি দেখুন রাজ জ্যোতিষী, তার ভাগ্যে কি লেখা আছে। ভাগ্য অতি সংকট জাহাপানা, ভাগ্য তো অমঙ্গল মনে হচ্ছে। এই বললে রাজ জ্যোতিষী, আমার ছেলের ভাগ্যে অমঙ্গল লেখা রয়েছে। তুমি ভালোভাবে গণনা করো। জাহাপানা, আপনি আমাকে অভয় দিলে আমি নির্ভয়ে বলতে পারি। আমি তোমাকে অভয় দান করলুম রাজ জ্যোতিষী, তুমি ভালোভাবে গণনা করে আমার ছেলের নাম রেখে দাও। জাহাপানা,
আমি আপনার বড় ছেলের নাম রেখে দিয়েছি শাহজাদা জামিল, কিন্তু তার ভাগ্যে দেখতে পাচ্ছি সে একজন বড় দস্যু হবে। জ্যোতিষী, তুমি একজন সামান্য রাজ জ্যোতিষী হয়ে আমার ছেলেদের নিয়ে তুমি হিরক্তি করছো, আমি তোমাকে রেহাই দেব না। আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি তো সামান্য একজন সন্ন্যাসী মাত্র। ভাগ্যে যা লেখা আছে আমি তাই তো পড়ে শোনাচ্ছি। ঠিক আছে রাজ জ্যোতিষী, আমার ছোট ছেলের ব্যাপারে আপনি কি জানেন? কালো কালো কৃষ্ণ কালো কালো সে কানাই, বৃন্দাবনে গিয়ে হয়েছে নিমাই। সত্য গণনা করব আজি সবারই মাঝে মা কালীর মাথা খায়। আপনার ছোট ছেলের নাম হবে শাহজাদা সজল। উত্তম উত্তম রাজ জ্যোতিষী, উত্তম নাম রাখা হয়েছে। দেখুন রাজ জ্যোতিষী, আমার ছোট ছেলের ভাগ্যে কি লেখা আছে। যাবে না, আপনার ছোট ছেলে খুবই ভাগ্যবান হবে আলহামদুলিল্লাহ। তবে আপনার ছেলে দুটি ছন্ন ছাড়া হয়ে যাবে। সৈন্য ছাড়া হয়ে যাবে? হ্যাঁ জাহাপনা, তারা 12 বছরের জন্য আলাদা হয়ে যাবে। আমি আরো দেখতে পাচ্ছি আপনার আরো বিপদ আছে। আপনি এই রাজ্য থেকে বিতাড়িত হয়ে যাবেন। আমাকে ক্ষমা করবেন জাহাপনা। তোমার সাহস তো কম নয় রাজ জ্যোতিষী, তুমি আমাকে বলছো আমার এই রাজ্য ছেড়ে আমি বিতাড়িত হয়ে যাব? মাহামা জাহাপনা, আপনি আপনি আমাকে ভুল বুঝছেন জাহাপনা। আমি তো স্পষ্ট কেতাবের কথা বলছি, কেতাবে যা লেখা আছে আমি আপনাকে তাই বলছি। শুধু তাই নয়, শত্রু আপনার এই চারপাশে ঘোরাফেরা করছে। রাজ জ্যোতিষী, তাকে সন্তুষ্ট চিত্তে বিদায় করুন। আমি তাই করছি জাহাপনা, আমি তাই করছি। যাবে না, আমি যাবার সময় আবার বলে যাচ্ছি আপনি সতর্ক হয়ে যান। আপনার সামনে ঘোর বিপদ, আপনার সামনে ঘোর বিপদ। এই নাও তোমার উপযুক্ত পুরস্কার। দিতে গেছে গা, হয়ে গেছে গা। উজির সাহেব, আপনার কাছে আমার অনুরোধ, আমার পুত্রদ্বয়কে আপনি সব সময় চোখে চোখে রাখবেন, যাতে কোনো অমঙ্গলই ওদের না হয়। চলুন উজির সাহেব, এই মুহূর্তে আমাকে খুব ক্লান্ত লাগছে, আমি বিশ্রামের ব্যবস্থা তাই করব। চলুন জনাব, তাই চলুন, আমি আপনাদেরকে বিশ্রামের প্রয়োজন করে দেই, বিশ্রামের প্রয়োজন করে দেই। হে প্রাণ প্রিয়সী বেগম, এই পৃথিবীতে তুমি আমাকে একা রেখে কেন চলে গেলে বেগম? কেন তুমি আমাকে এমন কঠিন পরীক্ষায় ফেলে চলে গেলে? আমি কত আশা করেছিলাম আমার একমাত্র উরসজাত কন্যা মা রূপকুমারী দিন দিন বড় হবে, তাকে একটি সুপাত্র দেখে তাকে শুভ বিবাহ দেব, তাহলে যে আমার পুত্র সুখের আশা পূর্ণ হবে খোদা, পূর্ণ হবে। কিন্তু সে আশা যে আমার
কিছুতেই পূর্ণ হলো না। হে বেগম, তুমি আমাকে একা ফেলে এই সুন্দর পৃথিবীতে কেন চলে গেলে বেগম? আজ তুমি কোথায় বেগম? আজ তুমি কোথায়? একা কি ভাবছেন যাবো না? ও এসেছ সেনাপতি, বেশ ভালোই করেছ। তোমার সাথে যে আমার কিছু বিশেষ আলাপের প্রয়োজন আছে। বলেন যাবো না, কি সেই আলাপ? শোনা সেনাপতি রাহাত, আমার একমাত্র মা রূপকুমারীকে তুমি পাঠশালায় ভর্তি করার ব্যবস্থা করো। তাই করছি, যাবো না। সেদিন জানি আপনি কি বলেছিলেন? ও হ্যাঁ, হ্যাঁ বলেছিলাম, আমার মা রূপকুমারী দিন দিন বড় হলে আমি তাকে কি উপযুক্ত পুরস্কার দেব। আহার আমার মা রূপকুমারীকে আমি যে কি দিয়ে খুশি করব, আমি সেটাই ভাবছি সেনাপতি রাহাত। জাহাপনা, আপনার যে শিমলতলার বড় বাগানখানা আছে না, সেই বাগানটা রূপকুমারীকে দান করুন। উত্তম যুক্তি দিয়েছ সেনাপতি রাহাত, উত্তম যুক্তি দিয়েছ। এটাই হবে মা রূপকুমারীর সেই উপযুক্ত পুরস্কার। আব্বা হুজুর, আব্বা হুজুর, আপনি এখানে? আব্বা হুজুর, আমি আপনাকে কত জায়গায় না খুঁজেছি আব্বা হুজুর। হ্যাঁ মা রূপকুমারী, হ্যাঁ মা রূপকুমারী, তোমার যে এখন স্কুলে যাবার বয়স হয়েছে। ঠিক আছে আব্বা হুজুর, আমি স্কুলে ভর্তি হব। হ্যাঁ মা রূপকুমারী, তোমাকে আমি আগামী 2 দিনের মধ্যে পাঠশালায় ভর্তি করে দেব। শোনো মা রূপকুমারী, শোনো মা রূপকুমারী, শিমুলতলায় যে আমার বড় বাগানখানা আছে, সেটা আমি তোমাকে উপহার হিসেবে দিয়েছি। বাহ বাহ, কত না সুন্দর হবে আব্বা হুজুর। সেই বাগানে গিয়ে আমি সখীদের নিয়ে কত আমার ফুর্তি করবো আব্বা হুজুর। সকাল বেলা ফুল বাগানে উঠলো কত ফুল। সকাল বেলা ফুল বাগানে ফুটলো কত ফুল। তুলবো ফুল, গাঁথবো মালা, মোহনের মতো করে গো, হাই গো মোহনের মতো করে। তুলবো ফুল, গাঁথবো মালা, মোহনের মতো করে গো, আব্বা মোহনের মতো করে। শোনো মা রূপকুমারী, শোনো মা রূপকুমারী, আমি তোমার এখন খাবারের ব্যবস্থা করি গে। ঠিক আছে, তাই চলুন আব্বা হুজুর, তাই চলুন। সেনাপতি রাহাত, তুমি আগামীকালে মা রূপকুমারীকে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করো। ঠিক আছে, যাবো না, আমি তাই করছি। উদ্দেশ্য, উদ্দেশ্য, আমার সকল উদ্দেশ্য সফল করতে হবে। হ্যালো, উপকুমারীকে দান করা বাগান এবং বিষয় সম্পত্তি
সব কিছু আমার হাসিল করতেই হবে। দেখা যাক আমি কি করতে পারি। উপকুমারীকে লালন পালন করে বড় করে তুলেছে বাদশা। আমি নিজেই চেষ্টা করব, আমি নিজেই ওকে শাদি করে আমি হব এই সুলতান নগরের রাজা। শোনো বন্ধু, বলো বন্ধু। এই পথ দিয়ে নাজির বাদশা যাত্রা করবে। আমরা চলো এখানে লুকিয়ে যাই। ঠিক আছে বন্ধু, আমরা এখানে লুকিয়ে থাকবো। কাদের বাদশা যেমন করে এই বাড়ি যে আসবে তেমনি ভাবে আমরা তাদের পর হামলা করবো।